সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এন্টারপ্রেনার বাংলাদেশ আয়োজিত কর্পোরেট ইনসাইডার্সের আজকের পর্বে। সাথে থাকছি আমি তানজিয়া আজমি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি একজন কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট এবং একাধারে একজন গবেষক এবং লেখক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে, ডক্টর মোহাম্মদ হাসান। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আমাকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানাবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ হাসান একজন দূরদর্শী কর্পোরেট লিডার, প্রজ্ঞাবান লেখক ও গবেষক। তিনি দায়িত্ব পালন করছেন কটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। তিনি ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ঢাকা চ্যাপ্টার লিডার, ইউসেফ বাংলাদেশ ঢাকা নর্থ এমপ্লয়ার্স কমিটির চেয়ারম্যান। এছাড়াও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ডক্টর হাসান শুধুমাত্র কর্পোরেট খাতে নয়, বরং আরএমজি সেক্টরের টেকসই উন্নয়ন নিয়ে গভীর গবেষণা এবং হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, মিনিমাম ওয়েজ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং উইমেন এম্পাওয়ারমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর লেখালেখি করেছেন, যা জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তার সম্প্রতি প্রকাশিত বই বাংলাদেশ আরএনজি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, বাংলাদেশের টেক্সটাইল খাতের ভবিষ্যৎ এবং এর টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার এক গুরুত্বপূর্ণ উৎস। স্যার, আমরা এন্টারপ্রেনার বাংলাদেশের অডিয়েন্সের জন্য প্রথমেই জানতে চাইব আপনার শৈশব, আপনার পড়ালেখা, আপনার বেড়ে ওঠা, এই গল্পগুলো যদি আপনি একটু ছোট করে বলেন। থ্যাংক ইউ। শৈশবের সেই বিষয়গুলোকে টেনে আনবার জন্যে। আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ গড়পাড়াতে। আমার এসএসসি পর্যন্ত সেই মানিকগঞ্জেই ছিল। ইন্টারমিডিয়েটে আমি ঢাকা কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। আপনার ঢাকা কলেজ থেকে আপনি তারপর ঢাকা ইউনিভার্সিটিতে লোক প্রশাসন বিভাগে পড়াশোনা শুরু করলেন। তো সেই সময়ে বাংলাদেশের আরএমজি সেক্টর তো এতটা চাকচিক্যময় ছিল না। তো আপনার কেন হঠাৎ এই সেক্টরে কিভাবে ঝুঁকলেন? ধন্যবাদ কোশ্চেনটা করবার জন্য। হ্যাঁ, সত্যি লোক প্রশাসন বিভাগে যারা পড়াশোনা করে তাদের মাথায় কিন্তু একটা বিষয় থাকে যে এই সাবজেক্টটা কলেজে পড়ানো হয় না। তো বিসিএসকে কেন্দ্র করেই আসলে এখানে ছেলেমেয়েরা ভর্তি হয়। তো আমারও সেই লক্ষ্যটা ছিল। আচ্ছা। তো আমি ট্রাইও করেছিলাম এবং ভাইভাতেও পর্যন্ত আমি দিয়েছি, কিন্তু প্রথম চেষ্টা আমার সফল হয়নি। কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় ছিল। আমার পড়াশোনাকালীন সময়ে একজন শ্রদ্ধেয় শিক্ষক আমাকে প্রায়ই প্রাইভেট সেক্টরের বিষয়গুলো উনি বলতেন এবং উনি চাইতেন যে ছেলেমেয়েরা প্রাইভেট সেক্টরে তাদের ক্যারিয়ার ডেভেলপ করুক। তো এই মোটিভেশনটা আমার ছিল। আর দ্বিতীয় আরেকটা বিষয় ছিল যে কোনো একটা অনিবার্যতা আমার ছিল, যেটা হচ্ছে যে আমাকে ঢাকা বেস জব করতে হবে। তো দুটো মিলিয়েই আমার পরবর্তীতে এই জবের সাথে নিজেকে যুক্ত করা। আচ্ছা, ডেফিনেটলি একজন তরুণ তো পড়াশোনা শেষ করে জবে যাবে, বাট আপনি কেন, আমার যেটা প্রশ্ন, গার্মেন্টস বা আরএমজি সেক্টরটা আপনাকে কেন টানলো যে না আমি এখানেই আমার ক্যারিয়ারটা করতে চাই? আসলে ওই সময় জব অ্যাভেলেবিলিটিটা যদি চিন্তা করেন 90s দিকে এইরকম মানে খুব বেশি কিন্তু ছিল না। আদার দেন গভর্নমেন্ট জব, প্রাইভেট সেক্টর বলতে আরএমজিকেই বোঝানো হতো। হ্যাঁ, আরএমজির কিছু ইমেজ ক্রাইসিস ছিল, যার ফলে যেটা আপনি বললেন যে হয়তো লেখাপড়া করে অনেকে এটা জব হিসাবে এটাকে প্রায়োরিটি ওইভাবে তারা দিত না, সেইটা একটা বিষয় ছিল। কিন্তু আরএমজি বলতে এইটাই না যে এখানে শুধু প্রোডাকশন হয়। এটা একটা শুধুমাত্র প্রোডাকশন হাউস। এখানে ফ্যাব্রিক বিদেশ থেকে আসে, কাটিং, সুইং, প্যাকিং হয়ে এটা বিদেশে চলে যায়। এর বাইরেও কিন্তু
বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ক্যামেরা একটা টিম কাজ করে, যারা ওভারসিজ কমিউনিকেশন, ডকুমেন্টেশন, নেগোসিয়েশন এই কাজগুলো করতে হয়। তো এখানে কিন্তু শিক্ষিত লোকদেরই দরকার হয়। কাজেই আমি কিন্তু ওই অংশে ছিলাম। কাজেই প্রোডাকশনের সাথে আমার সংযুক্ততা ওইভাবে সরাসরি কখনোই ছিল না। কাজেই প্রোডাকশনের সাথে আসতে আমি সরাসরি সম্পৃক্ত না থাকলেও বিষয়গুলো আমার এখন অনেকটাই মানে জানা হয়ে গেছে আর কি। স্যার, আপনি বলছিলেন যে আরএমজি সেক্টরের একটা ইমেজ ক্রাইসিস সেই সময় ছিল, এটা একটু ডিটেইলে বলবেন আমাদের, কেমন ছিল সেটা? আচ্ছা, বাংলাদেশের তৈরি পোশাকের যে শুরুটা, সেই শুরুটা আসলে খুব পরিকল্পনা মাফিক যে ছিল সেটা আসলে না। কোনো একটা জিনিস অপরিকল্পিত বা অর্ধ পরিকল্পিত হলে যেটা হয়, সেই সেক্টরটাও এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে। আপনি জানেন যে বাংলাদেশে অর্থনীতি মূলত কৃষি নির্ভর অর্থনীতি। তো পাট ছিল আমাদের প্রধান রপ্তানি কারক পণ্য, এবং এই রপ্তানির কারণেই আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতাম এবং আমাদের ইম্পোর্ট লায়াবিলিটিগুলো আমাদের মেটাতে হতো। এবং এই পাটকে ওই সময় গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ বলা হতো এবং নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি হিসাবে অভিহিত করা হতো আর। তো সেই পাট উৎপাদনের সাথে কিন্তু একটা বড় সংখ্যক মানুষ, বিশেষ করে মহিলারা বা মেয়েরা জড়িত ছিল, তাদের স্বামীর সাথে বা তাদের বাবার সাথে, ভাইদের সাথে পারিবারিকভাবে যুক্ত ছিল। তো 80s দিকে বিশেষত যখন সিনথেটিক ফাইবার আবিষ্কার হয়, তখন এই পাটের চাহিদা অল অন এ সাডেন কমে যায়। এবং কৃষকরা যেহেতু রপ্তানি করতে পারছিল না এবং পাট উৎপাদনেও তারা নিরুৎসাহিত হয়। একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী, বিশেষত গ্রামীণ জনগোষ্ঠী, তারা কিন্তু বেকার হয়ে পড়ে। তো এই সময় বাংলাদেশের তৈরি পোশাকের শুরুটা ছিল ঠিক এই সময়। তখন যেটা ছিল যে তৈরি পোশাকের জন্য, যেহেতু এটা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, লেবাররাই হচ্ছে মূল চালিকা শক্তি, তো প্রচুর লেবার শ্রমিকের দরকার হচ্ছিল। তো এই সেক্টরটা তখন এই যে গ্রামের উদ্বৃত্ত জনগোষ্ঠী এবং শহর কেন্দ্রিক তৈরি পোশাক শিল্পের চাহিদা, এই পুশ-পুল কেমিস্ট্রিটা তখন মিলে যায়। তো যার ফলে এইখানে কর্মপরিবেশ বা অগ্নি নিরাপত্তা এই বিষয়গুলোর চেয়ে একটা কর্মসংস্থানটাই ছিল সোনার হরিণের মতো। তো মানুষ একটা জব পাবে, এইটা হয়তো বা ধারণা করা হয়তো যে এইটা একটা গড গিফটেড বা কারো দয়ায় সেই চাকরিটা পেয়েছে। চাকরির পারিপার্শ্বিক অবস্থাটা কি, চাকরির শর্তগুলো কি, কর্মপরিবেশটা কি, এই বিষয়টা তখন মাথায় ছিল না। তো যেটা হয়েছে যে তখন যত্রতত্র আবাসিক এলাকায়, আবাসিক ভবনে ফ্যাক্টরি করতে পেরেছে, যেখানে ওয়ার্কিং আওয়ার থেকে শুরু করে ব্যবস্থাপনার দুর্বলতা ছিল। তো সব কিছু মিলিয়ে, এবং যেহেতু ফিমেল ডোমিনেটিং সেক্টর, তাদের কিছু বিশেষ ব্যবস্থা থাকা দরকার, সেইগুলোর অ্যাবসেন্ট ছিল। তো এই কারণেই আসলে যেটা আমি বললাম যে অনেকেই এটাতে আসতে চেতেন না, কিন্তু একটা জব পাওয়াটা হচ্ছে টপ প্রায়োরিটি। এইটাকে মাথায় রেখেই আসলে গভর্নমেন্টেরও রোলটা ছিল একটা প্যাসিভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যে হয়তো ওই যে ব্যাপারটা এরকম হয় যে দেখেও না দেখার অবস্থা। কারণ গভর্নমেন্টের অবজেক্টিভ ছিল আগে কর্মসংস্থান তৈরি করা, কারণ যে মেয়েটা বা মহিলাটা ওই পাট উৎপাদনের সাথে জড়িত ছিল, তার তো আর বিকল্প কোনো সংস্থা সরকারের তরফ থেকে করা যায় নাই। কাজে এই একটা নতুন সেক্টর এই যে তৈরি হলো, সেইখানে কর্মপরিবেশের চেয়ে কর্মসংস্থানটাই ছিল মুখ্য, যার ফলে ওইভাবে গুছিয়ে হয়তো এই সেক্টরটা শুরুর দিকটা করতে পারেনি।
আচ্ছা, তো যেটা এই কারণেই বললাম যে এটা শিক্ষিত বা বিশ্ববিদ্যালয় লেভেলের ছেলে মেয়েদের অ্যাট্রাক্টও করতে পারেনি। স্যার, তাহলে আপনি আপনার কর্মজীবনের প্রায় 30 বছর পার করে ফেলেছেন, আই থিঙ্ক মোর দ্যান দ্যাট। আপনি এই এক্সপেরিয়েন্সটা আমাদেরকে একটু শেয়ার করেন যে এখন আসলে এই সেক্টরটায় কি সেই ক্রাইসিসগুলো আছে নাকি এখন মোটামুটি একটু স্টেবল? ডেফিনেটলি সেই ক্রাইসিস ইমেজের যে বিষয়টা সেটা আমি বলবো ডেফিনেটলি নেই, বরং এখন বুয়েট আইবিএ এই ছেলে মেয়েগুলো কিন্তু এই সেক্টরে কাজ করছে। তো হ্যাঁ, ডেফিনেটলি এইখানে সুযোগ সুবিধাও রয়েছে। তো তো হ্যাঁ, আমার শুরুটা এবং আজকে যে প্রায় মোর দ্যান 30 ইয়ার্স আমার এই সেক্টরে, কাজে এই সেক্টরের শুরু, এটার বেড়ে ওঠা সব কিছুই আমার দেখার সুযোগ হয়েছে। তো যেটা আমি বলছিলাম যে শুরুতে যে কর্মপরিবেশের বিষয়টা, ওই সময়ে বয়স্ক থেকে শুরু করে শিশু শ্রমিক সবার জন্যই একটা মাত্র ডেস্টিনেশন ছিল, ছোট জবের জন্য ডেস্টিনেশন ছিল, সেটা হচ্ছে আরএমজি। তো শিশু শ্রমিক আইনগতভাবে নিষিদ্ধ ওই সময় থেকেও থাকলেও আসলে বাস্তবে এটার প্রয়োগ ছিল না। তো 1992-তে টম হারকিন, ডেমোক্রেটিক সিনেটর ইউএসের, উনি কংগ্রেসে একটা বিল উত্থাপন করেন। সেটা হচ্ছে যে শিশু শ্রম দ্বারা উৎপাদিত কোনো পণ্য আমেরিকান বাজারে প্রবেশ করতে পারবে না। তো এই বিলটা উত্থাপিত হওয়ার পরেই আমাদের দেশের, যেহেতু শুরুর আমাদের প্রধান রপ্তানির গন্তব্য ছিল ইউএসএ, তো ইউএসএর বায়াররা এই সেক্টরের থেকে শিশু শ্রমকে, অনেক বড় ঘটনা আমি ছোট করে বলছি আর কি, শিশু শ্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে বা এদেরকে সেক্টরের বাইরে রাখবার জন্য তারা কিছু কর্মকাণ্ড শুরু করে দেয়। একটা এমওইউ সাইন হয়, ট্রাইপার্টিট একটা এমওইউ সাইন হয় ইউএস এম্বাসি, জিএমইএ এবং গভর্নমেন্টের সাথে, আইএলওর সাথে মিলে, এবং শিশুদেরকে, যেসব শিশু শ্রমিক নিয়োজিত ছিল তাদেরকে এই সেক্টর থেকে আস্তে আস্তে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে রিহ্যাবিলিট করা হয়, রিপ্লেস করা হয়। তো এটাই হলো এই যে সেক্টরের, আমি বলবো কমপ্লায়েন্স জার্নি শুরু এইভাবে। এর মধ্যে এই সেক্টরটা প্রচুর ফায়ার ইনসিডেন্টের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। অনেক ফ্যাক্টরিতে যেহেতু সেফটি ম্যাটারটা ছিল না, আমি বলছিলাম যে এটা পারপাসলি মেড কোনো ফ্যাক্টরিতে এই ইয়েটা ছিল না, ওই শুরুটা ছিল না। তো যে কোনো জায়গায় যে কোনোভাবেই ফ্যাক্টরি করার অনুমোদন হয়ে যেত, যেটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা রেসিডেন্সিয়াল এরিয়ায় ইয়েগুলো হতো, এবং ফায়ার ইনসিডেন্টও প্রচুর অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেক্টরটা গিয়েছে। এবং ন্যূনতম মজুরি, কর্মপরিবেশ, এই বিষয়গুলো আস্তে আস্তে শ্রমিক নেতাদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, বায়ারদের মধ্যে এই বিষয়টা আসতে শুরু করলে, এই দাবিটা আসতে শুরু করলে এটা করতে হবে। তারপরে সরকার অনেকটা সময় নিয়েই 2006 সালে বাংলাদেশ লেবার ল সংসদে পাশ করে। এরপরে ইউএসএতে একটা দুর্ঘটনা ঘটে, টুইন টাওয়ার যে ডিজাস্টারটা হয় 9/11 যে ঘটনা। এরপরে এই সেক্টরে সিকিউরিটির বিষয়টা, সিটিপ্যাড বলে একটা কমপ্লায়েন্স অডিট আছে, সেই প্রক্রিয়ার মধ্যে আসে। এরপরে 2012 সালে তাজরিন ফ্যাশনে ফায়ার ইনসিডেন্ট হয়। 2013 সালে রানা প্লাজার ডিজাস্টার, এবং পরবর্তীতে অ্যাকর্ড অ্যালায়েন্স, যারা ফ্যাক্টরি সেফটি নিয়ে মূলত কাজ করেছিল। তো তখন থেকে এই যে কমপ্লায়েন্সের যেই জার্নিটা, এক নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের ওয়েজ রেশনালাইজ করা,
তো এবং তাদের সেফটি এবং যেহেতু ফিমেল মেজরিটি সেক্টর, তো ফিমেলদের কিছু স্পেসিফিক ডিমান্ড থাকে, সেইগুলোকে ফুলফিল করা, এই বিষয়গুলো আসতে থাকে এবং মূলত এটা হচ্ছে বাইরের প্রেশারের কারণেই, এবং সেক্টরটার যে শুরুর যে ঘাটতিগুলো ছিল সেইগুলো ওভার দ্য পিরিয়ড এটা ওভারকাম হয়ে যায় এবং এই সেক্টরটা তখন সবার একটা আকর্ষণের জায়গা তৈরি হয়। গার্মেন্ট সেক্টরটা বাংলাদেশে এখনও একটা অর্থনীতিতে এককভাবে একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে রেখেছে, তো এটা কি ভবিষ্যতে কোনো রিস্ক বয়ে আনতে পারে বলে আপনার মনে হয়? আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরটাকে বাংলাদেশের ইকোনমির ব্যাকবোন বলা হয়ে থাকে এবং তার রপ্তানির প্রায় 84% এই একটা সেক্টর থেকে আসে। ডেফিনেট এটা মনে হতে পারে যে এটা ডাচ ডিজিজ সিনড্রোমে ভুগছে কিনা, এটার এই একক নির্ভরশীলতা ভবিষ্যতে আমাদের কোনো ঝুঁকি তৈরি করবে কিনা আমাদের অর্থনীতিতে, এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা করবে না। কারণ আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা মানুষের মৌলিক প্রয়োজনীয় প্রোডাক্ট, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইগুলো মানুষের ভেরি বেসিক নিড। তো এই তৈরি পোশাক যেটা আমরা 84% করলেও গ্লোবাল বিজনেসের মাত্র 7% আমরা কিন্তু আমাদের শেয়ার। কাজে আমি মনে করি যে এটা প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই সেক্টরের কন্ট্রিবিউশনটাকে আরও বাড়ানো যেতে পারে এবং এই একটা সেক্টর কিন্তু আরও মাল্টিপল সেক্টরের গ্রোথের ক্ষেত্রে সহযোগিতা করেছে। আজকে যা ইকোনমির অন্য যে এরিয়াগুলো দেখেন আপনি, ব্যাংকিং থেকে শুরু করে ট্যুরিজম এবং অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি, টেক্সটাইলস ইন্ডাস্ট্রি বা হোটেল, যা কিছু আছে আমাদের, কম্পিউটার বা ইন্টারনেটের যে ইয়াগুলো, বিজনেসগুলো, সবই কিন্তু গার্মেন্টস সেক্টরের হচ্ছে তাদের একটা বড় কনজিউমার। তো কাজেই এই সেক্টরটা হয়তো লিড দিচ্ছে, কিন্তু এই সেক্টরটা কিন্তু পাশাপাশি অন্যান্য সেক্টরকে বুস্ট আপ করছে। তো সেই ক্ষেত্রে একক ডিপেন্ডেন্সি এখানে আমার ধারণা এইটা প্রযোজ্য না, বরঞ্চ এই সেক্টরটাকে প্রয়োজনীয় সহযোগিতা যদি সবার কাছ থেকে পায়, বিশেষ করে সরকারের কাছ থেকে পায়, তাহলে কর্মসংস্থানের জন্য আরও একটা বড় ক্ষেত্র তৈরি হতে পারে এই সেক্টরটা। কি কি অপরচুনিটিস এখনও রয়ে গেছে যেগুলো আমরা এখনও রিভিল করতে পারিনি বলে আপনার মনে হয়? বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যেটা আমি বললাম যে ব্যাকবোন অফ দ্য ইকোনমি বলা হচ্ছে, প্রায় $38 বিলিয়ন এক্সপোর্ট এখানে হচ্ছে। তো এই সব কিছুই কিন্তু আমরা যা করছি এইটা হচ্ছে খুব বেসিক প্রোডাক্ট নিয়ে আমাদের এই বিজনেসটা এখনও কনসেন্ট্রেট করে। আমাদের বেসিক প্রোডাক্ট অ্যান্ড বেসিক 5 মেজর ডেস্টিনেশন, তো এই দুটা জায়গায় আমরা আটকে আছি। আমাদের ডাইভার্সিফাইড করা দরকার প্রোডাক্টের ক্ষেত্রে এবং মার্কেটের ক্ষেত্রে। আমাদের ডিপেন্ডেন্সি এই দুই জায়গাটাতে খুব বেশি মাত্রায় রয়েছে। তো আমাদের সুযোগ আছে যে এই কটন বেস গার্মেন্টের বাইরে গিয়েও ম্যানমেড ফাইবারের উপরে কাজ করা এবং আমাদের যে ডেস্টিনেশন মানে ট্র্যাডিশনাল যে মার্কেট ডেস্টিনেশনগুলো আছে তার বাইরে নিউ মার্কেট এক্সপ্লোর করা। তো এই সুযোগগুলো আমাদেরকে আছে এবং এটা আসলে করতেই হবে। অন্যান্য কান্ট্রির সাথে বাংলাদেশ কি আসলে কম্প্যাটেবল, নাকি আরও অনেক এগোনোর জায়গা আছে আমাদের? আর আপনি আরেকটা ব্যাপার আমাকে বলবেন যে এখানে দক্ষ জনশক্তি বা নারীরাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে আরএমজি সেক্টরে, তো আমাকে একটু এই জিনিসটা একটু বলবেন। আপনি যদি আমাদের ওয়ার্কারদের বা ফ্যাক্টরির এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এই বিষয়গুলো বলেন, আমি বলবো যে ডেফিনেটলি আমাদের শ্রমিকেরা অনেক দক্ষ। আচ্ছা। এবং তারা যে কোনো পরিস্থিতির সাথে, যে কোনো সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়ার যে দক্ষতা সেটাও তাদের আছে এবং আমাদের কম্পিটিটিভ কান্ট্রির যে এফিসিয়েন্সি লেভেল সেই জায়গায় হয়তো তারা সমানতালে না,
কিন্তু প্রয়োজনীয় সুযোগ সুবিধাও কিন্তু আমরা তাদেরকে দিতে পারি নাই। তাদেরকে ওই ট্রেনিং, মোটিভেশন, ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা তাদের যে রিকোয়ার্ড ওয়েজ সেইগুলোতে এনশিওর করা যায় নাই। তো তারপর আমি বলবো যে তারা দের পারফরমেন্স নট ভেরি ব্যাড, বাট এটার সুযোগ আছে এটাকে আরও ইমপ্রুভ করার। সেই ক্ষেত্রে এন্টারপ্রেনার এবং গভর্নমেন্ট দুজনকেই আসলে এর পিছনে কাজ করতে হবে। আচ্ছা, এই গ্যাপগুলো কেন রয়ে যাচ্ছে? কারণ বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আসলেই আমাদের গর্ব করার মতো একটা শক্তি, কিন্তু এই যে ওনাদের ট্রেনিং দেওয়া যাচ্ছে না, প্রতি বছরই আমরা দেখছি তারা তাদের বেতন ভাতা নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে, এই জিনিসগুলো আসলে কবে মনে হয় আমরা ওভারকাম করতে পারবো? আচ্ছা, গুড কোশ্চেন। আমাদের এই কোশ্চেনটার একটা বড় উত্তরটা যদি দিতে হয় তাহলে আমাকে অন্য কথা বলতে হবে, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। অর্থাৎ আমরা কাদেরকে এখানে এমপ্লয় করছি। তো এর মেন ফোর্স হচ্ছে যে গ্রাম থেকে আসা মাইগ্রেটেড ওয়ার্কার, অ্যান্ড মোস্টলি তারা ফিমেল ওয়ার্কার। মোস্ট অফ দেম তাদের একাডেমিক ওইভাবে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। যারা এদেরকে সুপারভাইজ করছে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে তারা জেনারেল লাইনে পড়াশোনা করা। তো আপনার এই যে আমাদের এডুকেশন সিস্টেমের সাথে পৃথিবীর এমন কোনো দেশ মানে পাবেন না যেটার মিল আছে। আমরা আসলে প্রচুর MBA BBA স্টুডেন্ট মানে প্রতি বছর আমাদের জব মার্কেটে আসতেছে। তারা জব করবার জন্য, যেটা জবের নিড, সেইটাকে ফুলফিল করার জন্য কি এরিয়াটাতে তার এক্সপার্টিসটা নিয়ে আসতেছে সেটা কিন্তু আমরা দেখছি না। অথচ এই যে জব মার্কেটে আপনি যদি একটা টেকনিক্যাল ছেলে বা মেয়েকে প্রোভাইড করতে পারেন, তাহলে তার যে আউটপুট আসবে, তার যে প্রোডাক্টিভিটি আসবে, সেটা কিন্তু একজন জেনারেল এডুকেশন বা মাদ্রাসা থেকে পড়া বা ক্লাস 5 বা 8 পর্যন্ত পড়া। কারণ এখানে কিন্তু এরকম না যে আপনার এডুকেশনের জন্য এখানে আমরা লোক নিয়োগ মানে তার এডুকেশন সার্টিফিকেট, হ্যাঁ, এরকম না। সুযোগ কিন্তু সবার জন্য ওপেন। তো কিন্তু একজন যার বেসিক একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকবে, তার ভোকেশনাল একটা ট্রেনিং থাকবে, কারণ এটা মেশিনের কাজ। তো এই নলেজটা যদি আমরা তাদেরকে জবের আগে দিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো আমরা প্রোডাকশনের ক্ষেত্রে যে গ্যাপটা রয়েছে সেটা আমাদের জন্য সহজ হতো। কিন্তু সেটা না করে আমরা শুধুমাত্র সার্টিফিকেটধারী মানে জব সিকারদেরকে প্রতি বছর এই জব মার্কেটের জন্য ছেড়ে দিচ্ছি আর কি, যেটা একটা বড় কারণ বলে আমার মনে হয়। আচ্ছা, তাহলে আমার কি এটা জিজ্ঞেস করা উচিত যে যারা ব্যবসায়ী বা যারা এন্টারপ্রেনার আছেন বা যিনি কোম্পানি মানে গার্মেন্টসটা ওন করছেন, তাদের উপরে কি এই দায়িত্বটা আসে না যে হ্যাঁ, আমি যেহেতু এই লোকগুলা আমার কাছে আমার মানে এখন আমার কর্মচারী, সো তাদেরকে ট্রেন আপ করে নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমারই। তো এটা ডেফিনেটলি তাদের উপরেও বর্তায়। আসলে আমরা কথা বলছি তো রেডিমেড গার্মেন্টস নিয়ে, আমাদের এইখানে সবারই একটা মানসিকতা থাকে হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং আমরা রেডি চাই। মানে আপনি একটা প্রোডাক্ট রেডি করবেন, ওইটাকে আমি নিয়ে নিব। তো ইনহাউস ট্রেনিং দিয়ে এমপ্লয়ীদেরকে তৈরি করার মানসিকতাটা এখনও ওইভাবে ওঠে নাই। সে আপনি যদি ধরেন যে পাশাপাশি দুটো ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরির ওয়ার্কার বা সুপারভাইজার সম্পর্কে জানা গেলে ও খুব ভালো কাজ করে, ওর প্রোডাক্টিভিটি বেশ ভালো, ও একটা পার্টিকুলার একটা স্যালারিও পায়। তো আপনি কি করলেন, আপনি তাকে 1000 টাকা বাড়িয়ে দিয়ে ওই ছেলে বা মেয়েটাকে আপনার ফ্যাক্টরিতে নিয়ে নিলেন। অর্থাৎ এটা উচিত ছিল কি, ওর মতো একটা ছেলে বা মেয়েকে আপনার ফ্যাক্টরিকেই তৈরি করা। তো যার ফলে কি হচ্ছে, ও তো ওই 1000 টাকা তোর জন্য ইম্পর্টেন্ট বিষয়। সে তার স্কিলটা এক্স ফ্যাক্টরিকে ছেড়ে এসে, নো ম্যাটার ও কত বছর কাজ করেছে, তো ও ওয়াই ফ্যাক্টরিতে গিয়ে জয়েন করলো। তো যার ফলে কিন্তু সংখ্যাটা বাড়লো না, সংখ্যাটা শুধু রিপ্লেস হইলো, দক্ষতার জায়গাটাও একটা গ্যাপ রয়ে গেল। তো ওই জায়গাটা গভর্নমেন্টকেও করতে হবে, বিশেষ করে ইনস্টিটিউশনগুলোকে ওইভাবে রিডিজাইন করতে হবে।
এবং ভোকেশনাল ট্রেনিং বা টেকনিক্যাল এডুকেশন, এই জায়গাটাতে আমাদের মনোযোগ দিতে হবে গভর্নমেন্টকে, এবং এন্টারপ্রেনারদেরকেও ইনহাউস ট্রেনিং ডেভেলপমেন্ট ব্যবস্থাটা করতে হবে, যেন তারা আসলে অন্যের রেডি প্রোডাক্টের দিকে না গিয়ে নিজেরাও স্কিল ওয়ার্কফোর্স তৈরি করে। স্যার, একটু ভিন্ন প্রসঙ্গে আসব। গত বছরের জুলাইয়ে আমরা একটা আন্দোলন পার করেছি, এছাড়াও গার্মেন্টস সেক্টরে আমরা রানা প্লাজার মতো অনেক ইনসিডেন্ট দেখি। তারপরেও আমরা দেখছি যে ফ্যাক্টরির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমাদের গ্রোথটা ঠিকই আছে, যেটা এক্সপোর্ট গ্রোথ ছিল। এই রহস্যটা আসলে কি, বা এটা কেন হচ্ছে এরকম? আপনি ঠিকই বলেছেন, ফ্যাক্টরির সংখ্যা কমে যাওয়ার প্রবণতা শুরু হয়েছে আসলে রানা প্লাজা ডিজাস্টারের পরের থেকেই। এক সময় আমাদের প্রায় 6000 প্লাস ফ্যাক্টরি ছিল। এখন ফ্যাক্টরির সংখ্যা যদি বলি, নিটওয়্যার এবং ওপেন বা বিজিএমএ মেম্বার, এদেরকে দুইটাকে কম্বাইনলি যদি বলি, অ্যারাউন্ড 3000 প্লাস ফ্যাক্টরি অ্যাক্টিভ আছে। কিন্তু তারপরেও এক্সপোর্ট গ্রোথটা কীভাবে আমরা নিশ্চিত করছি? হ্যাঁ, এটা স্বাভাবিকভাবেই এই কোশ্চেনটা আপনার মতো অনেকেরই এই বিষয়টা থাকে, যারা এই সেক্টরের সাথে সরাসরি যুক্ত না। যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে এক্সপোর্ট গ্রোথ এবং ভ্যালু রিটেনশন দুই জিনিস। এক্সপোর্ট গ্রোথ নানা কারণে হতে পারে। এখন প্রোডাক্টের কারণে কিন্তু এফওবি প্রাইসটা অনেক সময় বেড়ে যায়, তো সেটা তো এক্সপোর্ট গ্রোথে রিফ্লেকশন হয়। অন্যদিকে হচ্ছে যে আসলে এখানে আমি বলবো যে ওর বাইরেও ওয়েলথ কনসেন্ট্রেশনটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ছোট ফ্যাক্টরিগুলা এখানে বন্ধ হয়ে যাচ্ছে বা তারা কম্পিটিশনে টিকতে পারতেছে না, তারা যে কমপ্লায়েন্সের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু অন্যদিকে যারা বড় বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজ বা যাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা যারা ক্যাপাসিটি হিউজ করেছে, তারা ক্যাপাসিটিকে আরও এনহান্স করেছে। তো যার ফলে ছোট ফ্যাক্টরির সংখ্যা, মধ্যম সাইজের ফ্যাক্টরির সংখ্যা কমে গেলেও বড়দের উৎপাদন সক্ষমতা বেড়েছে। আচ্ছা। এবং প্রোডাক্ট ভ্যারিয়েশনের কারণে কিছু এফওবি ভ্যালু, ইউনিট প্রাইস যেটাকে আমি বলি, ইউনিট প্রাইসের বৃদ্ধির কারণে কিন্তু আপনি দেখছেন যে বছর শেষে হয়তো এক্সপোর্টের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা কিছু সংখ্যক গ্রুপ অফ কোম্পানির কিন্তু প্রায় 70% এক্সপোর্টের যে কন্ট্রিবিউশনটা, তারা কিছু গ্রুপ অফ কোম্পানি, এটাকে অ্যারাউন্ড 200 গ্রুপ অফ কোম্পানিজ অর লেস দেন, তারা কিন্তু কন্ট্রিবিউট করেছে। এটা জিনিসটা আমি বলবো যে এটা ভালো লক্ষণ না। এটা কিছু লোকের কাছে ওয়েলথ কনসেন্ট্রেশনটা হচ্ছে, অন্যকেতে তারাও ঝুঁকিতে পড়ছে কিনা, কারণ ওভার ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে কিনা, আনপ্ল্যান ইনভেস্টমেন্ট, আনপ্ল্যান গ্রোথ হয়ে যাচ্ছে কিনা, সেটাও হয়তো দেখবার বিষয় আছে। আচ্ছা, আপনারা যারা নীতি নির্ধারক আছেন, যারা স্ট্র্যাটেজিস্ট এবং যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন, তারা তরুণ সমাজকে বা তরুণ উদ্যোক্তাদের কি বলবেন যে কোন কোন জায়গায় তাদের স্কিলড হওয়া উচিত, যেন এই গ্যাপগুলো আমরা আসলে একটু কমিয়ে আনতে পারি? তরুণরা তো তরুণই, তারা চিন্তা চেতনা তরুণ, তারা টেকনোলজিতে অনেক অগ্রসর, তো তারা আমাদের চেয়ে অনেক ভালো জানে, অনেক ভালো বুঝে, এবং টেকনোলজির অ্যাপ্লিকেশনটাতে তারা অনেক ফাস্ট। তো সেই জায়গাটাতে আমি বলবো যে এই সেক্টরে অনেক অপরচুনিটি আছে। এই জায়গাটাতে তারা তাদের মেধাকে, তারা বর্তমান সময়ে যে ট্রেন্ড, কারণ এটা তো এই যে বিজনেসটা, এটা তো ফ্যাশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু নেসেসিটি। তো আমরা এখন শুধু কমোডিটি মার্কেটেই আছি, তো আমরা ফ্যাশনে যেতে পারিনি। আচ্ছা, আমরা এইখানে প্রোডাক্ট যেমন আমাদের
5টা বেসিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। এর বাইরে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে। আচ্ছা, তো আমরা যে পরিমাণ কোয়ান্টিটি বা ভলিউম এক্সপোর্ট করে যে পরিমাণ ডলার আর্ন করি, পৃথিবীর অন্য কোনো দেশ কিন্তু এত বেশি পরিমাণে এক্সপোর্ট করে এই ভ্যালুটা আর্ন করে না। কারণ আমাদের এই রেশিওটা খুব মানে কাছাকাছি। আমরা যদি একটা ভ্যালুয়েডেড প্রোডাক্ট, একটা ডিজাইন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু কম প্রোডাক্টে আমাদের অনেক পরিমাণ ভ্যালু রিটেন আমরা করতে পারবো। তো সেই জায়গাটাতে তরুণেরা কাজ করতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে হতাশাগুলোকে এক সাইডে সরিয়ে রেখেও আসলে এখনো অনেক জায়গা আছে রিভিল করার মতো। রিভিল করার মতো আসলে হতাশ হওয়ার কিছু নাই। হতাশ হলে তো আপনি হতাশই হলেন, তাই না? আপনাকে একটা গোল সেট করতে হবে, গোলের পিছনে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, আপনি লেখালেখিও করেন, সো আমি আপনার বইগুলো নিয়ে একটু শুনতে চাই, আপনার মুখেই শুনবো। আপনার যেই গবেষণাধর্মী বইটা নিয়ে আপনি লিখেছেন, খুব দুর্দান্ত কাজ করেছে, আপনি একটু যদি বলেন আমাদেরকে। আমার বেসিক্যালি 2টা বই এই সেক্টরকে ঘিরেই। যখন রানা প্লাজার পূর্ব অবস্থায় প্রায় কমপ্লায়েন্স নিয়ে অনেক ধরনের রিকোয়ারমেন্ট আসতো বাইরের দিক থেকে, এটা করতে হবে, এটা করতে হবে, শিশু শ্রম বন্ধ করতে হবে, এটা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমার একবার বিষয়টা নিয়ে আমার এক কৌতূহল জাগলো যে আসলে কমপ্লায়েন্সটা আসলে কী জিনিস, এটার অবজেক্টিভটাকে, এটার এন্ড গোলটা কী। তো এই বইটা আসলে প্রথম বইটা হচ্ছে বাংলাদেশ RMG অ্যান্ড সোশ্যাল কমপ্লায়েন্স। এটা কমপ্লায়েন্সের বিষয়ে একটা অ্যানালিটিক্যাল ধর্মী, বিশ্লেষণ ধর্মী একটা বই, যেখানে যেমন আমি যদি পার্টিকুলারলি শিশু শ্রম নিয়ে বলি, এখন আমাকে বলা হচ্ছে যে ফ্যাক্টরিতে কোনো শিশু শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। এখন শিশু শ্রমিকের ডেফিনিশন এক এক জায়গায় এক একভাবে দিচ্ছে। ফ্যাক্টরিতে লিখে রাখতেছে যে এইখানে 18 বছরের নিচে শ্রমিক নেওয়া হয় না। এখন তাহলে 18-র নিচে কি সে শিশু, বা এই শিশুকে আমি নিচ্ছি না, তার অর্থ এই যে শিশু শ্রম বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আইএলওর স্ট্যান্ডার্ডটা কিন্তু ইউনিভার্সাল, সে বাংলাদেশের জন্য আলাদা কোনো স্ট্যান্ডার্ড তৈরি করে না, এলডিসির জন্য আলাদা কোনো স্ট্যান্ডার্ড তার জন্য নাই। সেটা তার যে স্ট্যান্ডার্ড, তো সেটা অ্যাক্রস দ্য গ্লোব সমান। তো যে আদর্শটা, যে স্ট্যান্ডার্ডটা একটা উন্নত দেশের জন্য প্রযোজ্য, সেটা কি আমাদের মতো দরিদ্র দেশের জন্য প্রযোজ্য হবে? তো আমি তাকে, এই শিশু বা কিশোর কিশোরীকে 18 বছরের পূর্বে তৈরি পোশাক শিল্পে প্রবেশ করতে দিচ্ছি না। তার অর্থ এই সে পড়াশোনা করছে, সে কাজ করছে না? সে তো করছে। সে কোথায় যাচ্ছে? সে আরও ফর্ম অফ আরও ঝুঁকিপূর্ণ কাজে সে নিয়োজিত হচ্ছে। কারণ সরকার থেকে তাকে খাদ্যের ব্যবস্থা করতে পারতেছে না, সরকার তার এডুকেশন নিশ্চিত করতে পারতেছে না, তার পিছনে একটা পরিবার আছে, সেই পরিবারটাকে এই শিশুকেই বা কিশোর কিশোরীকে কিন্তু দেখতে হচ্ছে। তো আমি আমার শিশু শ্রমটা নিষিদ্ধের অবজেক্টিভটা কী ছিল? অবজেক্টিভ যদি থাকে শিশুকে এডুকেশন দেওয়া, শিশুকে সুস্থ জীবন দেওয়া, বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া, সেটা এখানে হচ্ছে না। সেটা আরও অনিরাপদ জায়গায় যাচ্ছে। একটা কিশোরীর জন্য যদি গার্মেন্টস সেক্টরটা নিরাপদ না হয়, তাহলে আর কোন সেক্টর আছে যেটা বাংলাদেশে নিরাপদ? এবং যেটা হওয়ার তাই হচ্ছে। এখন তারা অনেক ধরনের ঝুঁকিপূর্ণ কাজে বা হয়তো অনৈতিক কর্মকাণ্ড অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে ইনভলভ হচ্ছে। কিশোরদেরকে আমরা মাদক আনা নেওয়ার ব্যাপারে ব্যবহার করছি, তারা চিন্তার কাজে ব্যবহার করছি, কিশোর গ্যাং তৈরি করছি। তো এটার সাথে আমার আসলে মানে চিন্তার ভিন্নতা থেকেই আমার এই বইগুলা লেখা। এইগুলা ক্রিটিক্যালি রিভিউ আমি করেছি যে আসলে সো কল কমপ্লায়েন্স হাউ মানে হেল্পিং আওয়ার
জেনারেশন বা আমাদের কান্ট্রিকে কীভাবে সোশিও ইকোনমিক ইয়েতে হেল্প করছে, যেটা আমার কাছে মনে হয়েছে অনেকগুলোই আমাদের কান্ট্রি সোশিও ইকোনমিক কন্ডিশনের সাথে ইরিলেভেন্ট। বাহ, খুব দারুণ। স্যার, আপনি লেখালেখি করেন, গবেষণা করছেন এবং অবশ্যই সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার শক্তি বা ইচ্ছা আমরা সবাই রাখি। আপনি হিউম্যান রাইটস নিয়েও বেশ কিছু কাজ করেছেন, এখনও করছেন। আমাদেরকে যদি একটু খুলে বলেন হিউম্যান রাইটসটা কী? থ্যাংক ইউ। হিউম্যান রাইটসটাকে এক কথা এটা উত্তর দেওয়া মুশকিল। তার আগে আমি হিউম্যান রাইটস নিয়ে যে কাজগুলো করি সেটা বলা দরকার। আমি 2017 সালের ডিসেম্বর থেকেই ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল, এটা ইউএসএ লস অ্যাঞ্জেলস ভিত্তিক একটা নন প্রফিট ভলান্টারি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, তার সাথে আমি যুক্ত। এই অর্গানাইজেশনের অবজেক্টিভটা হচ্ছে যে যেহেতু অনেক দেশেই, পৃথিবীর অনেক দেশেই হিউম্যান রাইটস সম্পর্কে একাডেমিক্যালি পড়ানো হয় না, কাজে ছেলে মেয়েরা হিউম্যান রাইটস সম্পর্কে না জেনেই কিন্তু তারা প্রফেশনে যুক্ত হচ্ছে, প্রবেশ করছে। তো একটা গ্যাপ তৈরি হয়। আচ্ছা, অর্থাৎ না জানার কারণে যে ভায়োলেশনটা হচ্ছে, এই দায়টা আপনি কাকে দেবেন? আচ্ছা, কারণ অনেকে হিউম্যান রাইটসটা কি, আপনি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে জিজ্ঞেস করেন, কেন বলবে আমি তো এটা পড়ি নেই। তো হিউম্যান রাইটসের বেসিক যদি আমি ফাউন্ডেশনটা বলি, তাহলে এটার সবচেয়ে ভালোভাবে বোঝাবার জন্য জাতিসংঘ 1948 সালে আন্তর্জাতিক ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনের 30টা ধারা নিয়ে একটা ডিক্লারেশন অ্যাডপ্ট করে। তো এই 30টা ধারাই হচ্ছে বিভিন্ন রাইটস নিয়ে কথা বলা। এর মধ্যে শুধু রাইটস না, রেসপন্সিবিলিটিও আছে। তো আপনি আমার হিউম্যান রাইটসটা প্রোটেক্ট করবেন, আমি আপনার হিউম্যান রাইটসটা প্রোটেক্ট করব। অ্যাজ এ হিউম্যান বিং আমরা যদি প্রত্যেকের রাইটসকে রেসপেক্ট করি, তাহলে কিন্তু এই যে আজকের যে অনাচার বা ক্ষমতার অপব্যবহার, টাকার অসম বন্টন, এই বিষয়গুলো কিন্তু থাকবে না। তো আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট, আজকের যারা স্টুডেন্ট, আগামীতে তো তারাই নেতৃত্ব দেবে, তারাই প্রফেশন, মানে বিভিন্ন প্রফেশনে বড় জায়গায় যাবে, তারা হিউম্যান রাইটসের বেসিক বিষয়গুলো জেনেই তারা বড় হোক, সো দ্যাট একটা কাজ করবার সময় তার মনে পড়বে এটা কি আমার করা উচিত, বা এটা কি আমি করতে পারি। তো আমাদের কিন্তু ছোটোবেলার শিক্ষাটা কিন্তু কেউ ভুলে না। কাজেই আমারও অবজেক্টিভ এটাই, বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী হিউম্যান রাইটসের বিষয়ে জেনে তারপরে সে কর্মে প্রবেশ করুক। তার জন্য আমি যে কাজটা করি, আমাদের যে অর্গানাইজেশন ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল, তারা গ্লোবালি স্টুডেন্টদের জন্য হিউম্যান রাইটসের বুকলেট, যেটা 30টা আর্টিকেল নিয়ে করা, সেই বুকলেটটা ফ্রি ডিস্ট্রিবিউট করে। আমি বাংলাদেশে ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের ঢাকা চ্যাপ্টার লিডার। তো সেই কারণেই আমি ও বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল, কলেজে এই বইগুলো ফ্রি ডিস্ট্রিবিউট করি। তার আগে আমি কিছু কথাবার্তা বলি যে হিউম্যান রাইটসের প্রয়োজনীয়তা কী। কারণ তার শিল্পে, বুক শিল্পে যদি এই বইটা থাকে, কোনো দিন যদি সে ইচ্ছা করে একটু দেখতে, তাহলে হয়তো ওই একটা দেখাতে অনেক লোকের উপকার হবে, বা সে হয়তো নিজেকে শুধরাবে যে এই কাজটা আমি করতে পারি না। আমি চাই ছোটোবেলা থেকেই তার মাথায় এই হিউম্যান রাইটসের বিষয়টা যেন গেঁথে যায়। তো এটাই আমার প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা আগামীতে আরও অব্যাহত থাকবে। তো আরএমজি সেক্টরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? এই কোশ্চেনটার উত্তর দিতে আমি আনন্দ বোধ করব, কারণ অনেকটাই আমার দ্বিতীয় যে বই বাংলাদেশ আরএমজি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই বইয়ে আমি এই বিষয়গুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে আমার এক
মানে দর্শকদের জন্য একটা কনফিউশন দূর করার জন্য আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আরএমজি এবং টেক্সটাইল এই দুইটাকে এক করে ফেলি অনেক সময়, যে কোনটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কোনটা আরএমজি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এইটা আসলে অনেকে সেপারেট করতে পারে না। প্রথম কথা হচ্ছে যে তৈরি পোশাক শিল্প হচ্ছে ফ্যাব্রিক থেকে তারা ফিনিশ প্রোডাক্ট অর্থাৎ গার্মেন্ট তৈরি করে। তো এই ফ্যাসিলিটির মধ্যে ধরেন যে কাটিং, সুইং, ফিনিশিং হয়ে বিদেশে রপ্তানি হয়। তো এইখানে যদি এনভায়রনমেন্টের দিক থেকে বলি, এইটা কম ক্ষতিকর, অর্থাৎ আমাদের যে পরিবেশ আইন আছে সেখানে অরেঞ্জ বি ক্যাটাগরির রিস্কের দিক থেকে কম। অন্যদিকে যদি আমি টেক্সটাইলের কথা বলি, যারাদের ম্যাটেরিয়াল হচ্ছে তুলা বা ইয়ান, তারা নিটিং করে, ডাইং করে, ফিনিশিং করে এবং ফ্যাব্রিকটা তৈরি করে। তাদের ফিনিশ প্রোডাক্ট হচ্ছে ফ্যাব্রিক। আচ্ছা, এটা কিন্তু টোটালটাই পরিবেশের দিক থেকে খুব ঝুঁকিপূর্ণ কাজ। এটা টেকনোলজি ইন্টেন্সিভ, অর্থাৎ টেকনোলজি ডিপেন্ডেন্ট, খুব হাইটেকের বিষয় এখানে আছে এবং পরিবেশের দূষণের বিবেচনায় এটা রেড ক্যাটাগরির। অন্যদিকে তৈরি পোশাক হচ্ছে লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ এখানে লো টেক, লেবার ইন্টেন্সিভ, প্রচুর লেবার ইনভলভ থাকে কাজটাতে। তো এখন আপনি বলছেন যে আরএমজির সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যাইতে পারে। হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্টের তিনটা মেজর পিলার, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, একটা সোশ্যাল, একটা ইকোনমিক। আমি যদি ইকোনমিক পিলারটাকেই সামনে নিয়ে আসি, কারণ এইটা ছাড়া বাকি দুইটা পিলার আসলে মজবুত হবে না। তো এই জায়গাটাতেই আমরা বারে বারে হোঁচট খাচ্ছি। এন্টারপ্রেনারদের দিক থেকে বলা হচ্ছে যে আমরা বাইরের কাছ থেকে প্রাইস পাচ্ছি না, অথচ আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, আমাদের গ্যাস বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, ওয়ার্কারদেরকে ওয়েজ বৃদ্ধি করতে হচ্ছে। অন্যদিকে ওয়ার্কার বলতেছে আমি যে ওয়েজটা পাচ্ছি সেই ওয়েজটা আমার চলার মতো বা আমার জীবন ধারণের মতো যথেষ্ট না। তাহলে গ্যাপটা কোথায়? এই গ্যাপটা আমি বের করার চেষ্টা করেছি। আমরা কি করছি, আমি যদি কয়েকটা পুরো বিষয়টা হয়তো আলোচনা করার সুযোগ হবে না, আমি কি পয়েন্টগুলোতে আসি। এই আরএমজি সেক্টর যেখানে তৈরি পোশাক ম্যানুফ্যাকচারিং হয়, যেটা আমি বলছিলাম যে লেবার ইন্টেন্সিভ, এই লেবাররা কারা? এই লেবাররা হচ্ছে গ্রামের খেটে খাওয়া দরিদ্র পরিবার থেকে মাইগ্রেটেড ওয়ার্কার টু দ্য টাউন বা সিটি। আমাদের ফ্যাক্টরিগুলো কোথায়? ফ্যাক্টরিগুলোর ক্যাপিটাল সিটি এবং তার সারাউন্ডিং ডিস্ট্রিক্টগুলোতে, যেখানে লিভিং কস্ট খুব হাই। এদেরকে আমরা নিয়ে আসতেছি গ্রাম থেকে চাকরি দিব বা তাদের চাকরির প্রয়োজনে তারা এইখানে আসতেছে, যেখানে তারা কোন পরিবেশে তারা থাকতেছে, যে বেতন আমি তাকে দিচ্ছি তার এর চেয়ে ভালো জায়গায় থাকার সুযোগ তার নাই। যে কাজ শেষে যে বাজারটা সে করতেছে, যে দামে সে একটা সবজি কিনছে, সেই একই দাম দিয়ে কিন্তু সে বেশি পরিমাণ সবজি যদি সে রংপুরে থাকতো কিনতে পারত, বা যে বাসা ভাড়াটা সে দিচ্ছে সেই একই ভাড়া দিয়ে কিন্তু আরও উন্নত পরিবেশে সে যদি দিনাজপুরে বা বরিশালে থাকে সে কিন্তু থাকার সুযোগ ছিল। এইটা আমরা করছি না। আমার এটা হচ্ছে যে এই যে ফ্যাক্টরির সেন্ট্রালাইজেশন, আপনি কিন্তু সব শিল্পকে গুটি কয়েক জেলার মধ্যে কনসেন্ট্রেট করতে পারেন না। এটা একটা রিজিওনাল ডিসপ্যারিটি, এটা আর এক ধরনের বৈষম্য। তো আমরা সেক্টরটাকে, এই ফ্যাক্টরিগুলোকে সেন্ট্রালাইজ, ফ্যাক্টরিগুলার ওয়ার্কার ফোর্স নিয়ে আসতেছি গ্রাম থেকে, এবং তাদের যে ধরনের বাসস্থান দেওয়া দরকার, তার জীবন ধারণের জন্য যে পরিমাণ ওয়েজ দেওয়া দরকার সেটা আমরা দিতে পারছি না, বিকজ আমরা বলছি যে আমরা বাইরের কাছ থেকে পাচ্ছি না, কারণ বাইরে আমাদেরকে প্রাইস অলওয়েজ তারা প্রেশার দিচ্ছে।
এবং আমাদের ইন্টারনাল কম্পিটিশন আছে। আমি হয়তো যে প্রাইসে নিচ্ছি না কাজটা, আরেকজন হয়তো তার চেয়ে কম প্রাইসে নিয়ে নিচ্ছে, এটা একটা বিষয় আছে। তো এইখানে ওয়ার্কারকে আমরা যে কমফোর্টটা দেওয়া দরকার সেটা আমরা দিতে পারছি না। দ্বিতীয় হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করি, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল। যদি আমি কোর ম্যাটেরিয়ালের কথা বলি, কটন, তাহলে কটনটা আমরা প্রোডাকশন করতে পারছি না, কিন্তু আমাদের কিন্তু স্কোপ আছে। আমরা কটন ডেভেলপমেন্ট বোর্ড আছে বাংলাদেশে। অন্যদিকে আমাদের আর একটা রেস্ট্রিক্টেড পণ্য আছে, সেটা হচ্ছে টোবাকো। কিন্তু এই রেস্ট্রিক্টেড পণ্যটাই হচ্ছে প্রমোট হচ্ছে। আমাদের যে পরিমাণ জমিতে তামাক উৎপাদন হয়, সেইটা যদি আমরা রিপ্লেস করতে পারি কটন প্রোডাকশন দিয়ে, যেটা রিসার্চ বলতেছে যে এটা ভেরি মাচ পসিবল, তাহলে কিন্তু আমাদের যে ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা এটা কমে। এবং আমরা কোভিডে আমরা দেখেছি আমাদের চ্যালেঞ্জগুলো কি হয়, যে আমাদের বাংলাদেশে যখন কোভিডটা হয় নাই, তখন আমাদের সোর্সিং ম্যাটেরিয়াল সোর্সিং কান্ট্রি চায়নাতে কোভিড থাকাতে আমরা অনেক র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারিনি। এই কটন উৎপাদন শুধুমাত্র তৈরি পোশাক শিল্পে তুলাই মানে সরবরাহ করবে না, কটন সিডস কিন্তু এডিবল অয়েলের একটা বড় সোর্স এবং অনেক হেলদি সোর্স। আমরা সয়াবিন তেল ইম্পোর্ট করছি, অথচ আপনি পাকিস্তান, ইন্ডিয়ার একটা বড় সোর্স কিন্তু এই কটনের সিডস থেকে যে তেলটা আসে সেটা কিন্তু তারা ব্যবহার করছে। তো এইটা আমরা করতে পারি। এবং সিডসের যে এটাকে কেকটা বা খোল বলা হয় আমাদের লোকাল ইয়েতে, এটা কিন্তু একটা গবাদি পশু বা মাছের জন্য একটা পুষ্টিকর খাবার হইতে পারে। আমরা সেখানে তাকে নানান চামড়ার যে ওয়েস্টেজ সেটা দিচ্ছি, আমাদের হেলথকে মানে ঝুঁকিতে ফেলতেছে। তো এই একটা ডিসিশন কিন্তু অনেকগুলা এরিয়াকে আমাদের যেটা আমাদের দরকার সেই নিডটাকে ফুলফিল করতে পারে। একটা হচ্ছে আমি মাইগ্রেটেড ওয়ার্কারের কথা বললাম, আবার আমি কটন প্রোডাকশনের কথা বললাম। আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, আমাদের ছোট দেশ, কিন্তু আমাদের কিন্তু 4টা আন্তর্জাতিক সিপোর্ট আছে। অথচ আমাদের এক্সপোর্টের 95%ই হচ্ছে চিটাগাং কেন্দ্রিক। আচ্ছা, তো আমরা যদি এই যে আমাদের মাল্টিপল সিপোর্ট আছে এগুলাকে ব্যবহার করতে পারি, আমাদের নদীপথকে যদি আমরা পরিবহনের কাজে ব্যবহার করতে পারি, এই ওয়াটার ট্রান্সপোর্টকে যদি ব্যবহার করতে পারি, এবং আমরা প্রায় 100 ইকোনমিক জোন করেছি বিভিন্ন এরিয়াতে। তো এই জোনগুলোকে যদি আমরা সুবিধা দিতে পারি, প্রয়োজনীয় সুবিধা দিই, তাহলে কিন্তু এই রিলোকেশনটা শ্রমিকদেরকে গ্রাম থেকে না নিয়ে অ্যাটলিস্ট এই জোনগুলোতে আমরা রিলোকেট করতে পারি, যেখানে তারা এই স্যালারিতেই তারা ভালো থাকবে, তারা কম দামে ভালো সবজি কিনতে পারবে, তারা কম ভাড়া দিয়ে কিন্তু তারা ভালো জায়গায় থাকার সুযোগ পাবে। এবং ঢাকা শহরটা এখন হচ্ছে পলিউটেড সিটি হয়ে গেছে, বিকজ এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ওভার ক্রাউডেড হয়ে যাওয়ার কারণে মোস্ট এক্সপেন্সিভ সিটি বলা হচ্ছে, আবার বায়ু দূষণের দিকে সর্বোচ্চ জায়গায় আমরা নিয়ে গেছি। তো এই ভাবনাগুলো আসলে নীতি নির্ধারককে ভাবতে হবে। আচ্ছা, আমি শুনেছি যে 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে। আপনার কি মনে হয় বাংলাদেশ এখন এটার জন্য প্রস্তুত? এক কথায় যদি বলি, না, সেই প্রস্তুতি বাংলাদেশের নাই। কারণ এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে ক্রাইটেরিয়া, যে ডেটাগুলো দিতে হয়, যে কন্ডিশনগুলো ফুলফিল করতে হয়, আসলে এখন তো বলা হচ্ছে যেহেতু আমরা এখন মুক্ত
তথ্য প্রবাহের যুগে বাস করছি। জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে অনেক তথ্যই আসলে সঠিক ছিল না এবং আমাদের প্রস্তুতিও যথেষ্ট নাই। যেহেতু এলডিসির কারণে আমরা কিছু সুবিধা পেয়ে আসছি, হঠাৎ করে এই সুবিধাগুলো থেকে যদি বাংলাদেশ স্পেশালি গার্মেন্টস সেক্টরটা বঞ্চিত হয়, যেখানে আমি জিএসপির কথা স্পেসিফিকলি বলতে পারি, ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আমাদের এক্সপোর্টের প্রায় 45% সিঙ্গেল ডেস্টিনেশনে আমাদের যায়। সেই জায়গাতে আমাদের কম্পিটিশন করে যদি এই পোশাককে রপ্তানি করতে হয় তাহলে আমরা বাজার হারাবো নিশ্চিতভাবেই। তো এলডিসির যে আমি বললাম যে ওই দেশের যে ট্যারিফ সুবিধা সেটা হারাবো, আর লোকালিও আমাদের গভর্নমেন্টও হয়তো এখন যেসব ইনসেন্টিভ দিতে পারছে বা দিচ্ছে সেগুলো তারা দিতে পারবে না, একটা রেস্ট্রিকশন আসবে। তো এই ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পের এন্টারপ্রেনারদের চেয়ে গভর্নমেন্টের অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজ করবার আছে। সেই কাজগুলা না করে গ্র্যাজুয়েশন হওয়াটা, গ্র্যাজুয়েশন শুনলে তো ভালো লাগে, কিন্তু ইমম্যাচিউর গ্র্যাজুয়েশন কিন্তু অনেক সময় ওই যে বেকারত্ব সৃষ্টি করে, যেটা আমি বলছি যে আমাদের এডুকেশনটার সাথে আমাদের জবের মিল হয় না। তো এই গ্র্যাজুয়েশনটাও কিন্তু আমাদের ক্ষতি করবে। সম্প্রতি ইউএসএ 20% শুল্ক আরোপ করেছে বাংলাদেশে, এটা বাংলাদেশে কিভাবে কীরকম প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে আসবার কথা, কারণ এই ট্যারিফটা তো শুরুতে যেটা ছিল 37%, সেখান থেকে আমাদের বর্তমান সরকার নেগোসিয়েশন করেছে এবং সেটা আমাদের পক্ষে গিয়েছে 20%, এবং এখন আমরা আমাদের প্রতিযোগী দেশগুলো থেকে ভালো অবস্থায় অথবা সম অবস্থায় আছি। তো এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। তো এটা আমি বলবো যে একটা ফ্রন্ট লাইনের কাজ আমাদের। ব্যাকএন্ডে কিন্তু প্রচুর এই সুবিধাটা যদি আমরা নিতে চাই, ব্যাকএন্ডে কিন্তু আমাদের প্রচুর কাজ করতে হবে। কাজেই আপনাকে আপনার এই মুহূর্তে যেসব চ্যালেঞ্জ আমাদের এই সেক্টরটা ফেস করছে সেইটাকে আপনার অ্যাড্রেস না করে আমরা শুধুমাত্র ট্যারিফ বেনিফিট থেকে বিজনেস গ্রোথ এনশিওর করতে পারবো না। সেরকম যেটা আমি বলছিলাম যে আমাদের জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি যেন গ্যাস বিদ্যুতের জন্য বসে না থাকে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই তার নিশ্চিত করতে হবে, তার পোর্ট ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে হবে, তার র মেটেরিয়ালটা এবং ফিনিশ গুডসটা যেন পোর্টে গিয়ে পড়ে না থাকে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে তাকে ইমপ্রুভ করতে হবে, ব্যাংকের লোন প্রাপ্তি, লো কস্ট লোনের সরবরাহ তাকে করতে হবে। এবং এর বাইরেও আসলে এখন যেহেতু সারা পৃথিবী এনভায়রনমেন্টের ঝুঁকি নিয়ে, গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব সরগরম, তো এই জায়গাটাতে আমাদের রিসাইকেল, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোকে কিন্তু নিশ্চিত না করলে শুধুমাত্র ট্যারিফ বেনিফিট দিয়ে আপনি এক্সপোর্ট গ্রোথ নিশ্চিত করতে পারবেন না, এবং এই জায়গাতে গভর্নমেন্টের বড় ভূমিকা আছে। আচ্ছা স্যার, ব্যক্তিগতভাবে আপনি নিজেকে আগামী 5 বছর বা 10 বছর পর কোথায় দেখতে চান, বা আপনার বাংলাদেশের এই সেক্টরটা নিয়ে আপনার স্বপ্নটা কীরকম? আমার এই সেক্টরে 32 ইয়ার্স প্লাস আমি সেক্টরের সাথে ইনভলভ। পার্সোনালি আমি 56 ইয়ার্স ওল্ড ম্যান। কাজেই আমার নেক্সট 5 বছরে আসলে নতুন কিছু, ব্যক্তিগতভাবে নতুন কিছু স্বপ্ন যদি বলেন সেই রকম কিছু নাই, কিন্তু আমার স্বপ্ন এই সেক্টরকে নিয়ে এবং দেশকে নিয়েই। আমি মনে করি যে এই সেক্টরের প্রত্যেকটা এন্টারপ্রেনার আমার শিক্ষক, আমি ওনাদের কাছ থেকে শিখি এবং শিখতে পছন্দ করি। আমি ওনাদের ছাত্র হিসেবেই আজীবন থাকতে চাই, যতদিন আমার সুস্থতা থাকে। আমি এই সেক্টরটাকে যদি একটা, যেটা আমি বললাম, যেটা আমি চিন্তা করি, যেটা
আজকে যে পরিমাণ ফ্যাক্টরির সংখ্যা আছে এইটা যদি আমরা ডাবলও করি তাহলে আমরা আমাদের পজিশনকে সেকেন্ড থেকে প্রথমে নিতে পারবো না। আমরা হয়তো গ্যাপ ফার্স্ট এবং সেকেন্ডের গ্যাপটা আমরা আরও একটু কমাইতে পারবো। তো সেই ক্ষেত্রে একটা প্রচুর অপরচুনিটি আছে। আমি তরুণদেরকে আসলে উৎসাহিত করতে চাই যে হতাশার কিছু নাই, চ্যালেঞ্জ থাকবেই। কাজেই আমাদের দেশেও সেই চ্যালেঞ্জটা রয়ে গেছে, কিন্তু তাদের যদি গোল থাকে তাহলে এই সেক্টরকে নিয়ে তারা অনেক দূর যেতে পারে। তারা নিজেরা প্রত্যেকটা ঘরে ঘরেই একজন করে যদি এন্টারপ্রেনার হয়, তাতেও আমি দেখি যে এই সেক্টরকে নিয়েও এন্টারপ্রেনার হইতে পারে, সেই অপরচুনিটিটা আছে। শুধুমাত্র একটা সেক্টর, কিন্তু আরও অনেকগুলো সাবসেক্টরের প্রয়োজন পড়ে বা জন্ম দেয়। কাজে প্রত্যেককে যে শুধু আরএমজির উপরেই থাকতে হবে সেটা না, কেউ আইটি সেক্টরে ডেভেলপ করতে পারে, কারণ এই সেক্টরের সাথে আইটির খুব ইনভলভমেন্ট অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু সফটওয়্যার বেসড হয়ে গেছে, তো সফটওয়্যার নিয়ে কাজ করে। তো এইটা একটা হতে পারে। ব্যাংকিং, ট্যুরিজম এবং অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি আছে, প্যাকেজিং ফ্যাক্টরিগুলো আছে, তো এবং লজিস্টিক ইন্ডাস্ট্রিটা আছে। তো প্রচুর এরিয়া আছে, ভেন্যু আছে যেটা ওপেন করতে পারে তরুণরা, কারণ তরুণদের ভাবনা এবং পুরানোদের অভিজ্ঞতা, এই দুটোর সমন্বয়ে সুন্দর একটা দেশ হবে। এইটি আমি আগামী 5 বছরে আশা করি। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ইনশাল্লাহ অবশ্যই এটা অব্যাহত থাকবে। আচ্ছা, আপনি সম্প্রতি ইন্টারন্যাশনাল ইয়ুথ ফোরাম 2025 অংশগ্রহণ করেছিলেন, সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করবেন? এটা একটা মজার অভিজ্ঞতা। এখানে এই কনফারেন্সটা থাইল্যান্ডের ব্যাংককে হয়েছিল এই আগস্ট মাসেই, 2 দিন ব্যাপী, যে এখানে আন্তর্জাতিক সংস্থার, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনের হাই অফিসিয়ালসরা ছিলেন, এবং পৃথিবীর 62টা দেশ থেকে ইয়ুথরা আসছিল। তো এতে একটা বড় ধরনের গ্লোবাল মিলন মেলা বলতে পারেন। আমার ওদের সাথে ইন্টারাকশনের একটা সুযোগ তৈরি হয়েছে, নেটওয়ার্কিং করার সুযোগ তৈরি হয়েছে, জানাশোনার সুযোগ তৈরি হয়েছে। যেহেতু এটার সাথে ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল, যেটা আমি বলছিলাম যে যার সাথে আমি যুক্ত, তারাও ইনভলভ সামহাউ। তো এই কারণেই আমার যাওয়া। আমাদের প্রেসিডেন্ট ওখানে ছিলেন অ্যাজ এ কি পারসন হিসাবে। তো তার সাথে আমার কিছু ইন্টারাকশনের ব্যাপার ছিল, কিছু নলেজ শেয়ারিংয়ের ব্যাপার ছিল। এই কারণেই আমার যাওয়া। এবং আমার যেটা ওখানে গিয়ে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, যে পৃথিবীর অনেক দেশই কিন্তু ইয়ুথদের মতামতকে প্রাধান্য দেয়। ইভেন আমি যদি ব্যাংককের কথাই বলি, ব্যাংকক শহরটা যে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা আমরা দেখতে পাই, এটার পিছনে কিন্তু ইয়ুথদের ভাবনা জড়িত। ওখানে ওই কনফারেন্সে ডেপুটি মেয়র বক্তব্য রাখছিলেন যে কিভাবে ইয়ুথদের আইডিয়াকে তারা কাজে লাগিয়ে শহরকে যে বিভিন্ন ডিমান্ড, ইয়ুথদের ডিমান্ড, এর সাথে মিল রেখে কাজ করছে তারা। তো বাংলাদেশেও এটা আসলে করা দরকার, যেটা আসলে এখন পর্যন্ত অনুপস্থিত। ইয়ুথদের ভাবনাকে, ছাত্রছাত্রীদের ভাবনাটাকে নিয়ে ওরা কি ভাবছে, ওই বিষয়টাকে নিয়ে যারা আমাদের সিটি কর্পোরেশনগুলো যারা নেতৃত্ব দেন বা যারা পলিসি মেকার, তাদের মধ্যে একটা ব্রিজ হওয়া দরকার। তাহলে, কারণ এই ইয়ুথরা কিন্তু আগামী দিনের প্রয়োজনটা কি তারা বুঝতে পারে। তো একটা সাস্টেনেবল মডেল দ্বারা করাবার জন্য, ভবিষ্যতের জেনারেশনের জন্য একটা সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য ইয়ুথদের ভাবনাটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। তো আমি আশা করব যে বাংলাদেশের সরকার, নীতি নির্ধারকেরাও ইয়ুথদের সাথে সমন্বয় করে তাদের ভাবনাটাকে একত্র করেই আগামী যে পলিসিগুলো নেবে, সেখানে ইয়ুথদের মতামতের প্রতিফলন থাকবে। তখনই আমরা একটা সাস্টেনেবল সিটি বা সাস্টেনেবল বাংলাদেশ পাবো।
এটা আমার প্রত্যাশা। আচ্ছা, আমরা শোয়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এন্টারপ্রেনার বাংলাদেশের অডিয়েন্সদের জন্য যদি কিছু বলতে চান। আমি হয়তো ব্যক্তিগতভাবে এন্টারপ্রেনার হতে পারিনি, কিন্তু আজকে 2025 সাল প্রেক্ষিতে ভিন্ন। আমি বরাবরই তরুণদেরকে উৎসাহিত করি এবং এন্টারপ্রেনার বাংলাদেশ এই শব্দটাই আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ থিং। তো আমি চাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে একজন করে এন্টারপ্রেনারের জন্ম হোক এবং তারা শুধুমাত্র নিজেদের কর্মসংস্থান না, অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করুক। কারণ আমাদের দেশটা খুবই ছোট, কিন্তু প্রচুর মানুষ। এই ছোট দেশে এত জনসংখ্যাকে অ্যাকোমোডেট করা, এদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করা খুব সহজ কাজ না। এই ক্ষেত্রে তরুণদের ভাবনা এবং তাদের উদ্যোগ কি পারে আমাদের এই কর্মসংস্থানের জায়গাটাকে প্রসারিত করতে, বেকারত্ব দূর করতে, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। তো আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করব। যেতে যেতে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আগামী পর্বে আবারও দেখা হবে, সাথে থাকবো ইনশাআল্লাহ আমি তানজিয়া আজমি বন্নি। দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।